সম্ভাব্য যুদ্ধ থেকে আলোচনায় নজর যুক্তরাষ্ট্র ইরানের। আশাবাদের পরও চলছে মহড়া, কারণ কি ছলচাতুরির আশঙ্কা? শতভাগ শুল্কের পরও চীনা পণ্যের সয়লাব যুক্তরাষ্ট্রের বাজার, কোন কৌশলে ট্রাম্পের চোখে ধুলা দিচ্ছে বেইজিং? পাকিস্তানের সিরিজ হামলার জবাবে যৌথ বাহিনীর তাণ্ডব, 40 ঘন্টায় অন্তত 145 জনকে হত্যার দাবি। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ঘিরে মার্কিন বাহিনীর উদ্বেগজনক প্রস্তুতি আর হামলার আশঙ্কায় তোলপাড় করা পরিস্থিতি শান্ত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আনুষ্ঠানিক আলোচনায় বসার মানসিক প্রস্তুতি নিয়ে ইতিবাচক অগ্রগতির আশাবাদ জানিয়েছে পাল্টাপাল্টি হুমকিতে ব্যস্ত দুই পক্ষ। শান্তিপূর্ণ সমাধানে দৌড়ঝাঁপ বেড়েছে আরব নেতাদেরও। এই তোড়জোড়ে সমঝোতা নিয়ে আশার আলো উকি দিলেও সহিংসতা ছড়ানোর শঙ্কা থেকেই যাচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের অগ্রগতি এখন কোন পর্যায়ে আছে? তেহরানকে ফাঁদে ফেলতে আলোচনার মুখোশে ছল চাতুরির আশ্রয় নিচ্ছে কি ওয়াশিংটন? হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুদ্ধের দামামার মাঝেই সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি আয়োজন এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইরানের শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধান আলী লারিজানি বলেন, সংবাদ মাধ্যমগুলোতে যুদ্ধের কৃত্রিম আবহের বিপরীতে আলোচনার জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরির কাজ এগিয়ে চলছে। তবে আলোচনার রূপরেখা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের উচিত পারমাণবিক অস্ত্রবিহীন একটি চুক্তিতে সম্মত হওয়া। সম্ভাব্য আলোচনা কেমন হতে পারে এ প্রসঙ্গে শনিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তিনি মনে করেন ইরানের উচিত পারমাণবিক অস্ত্রবিহীন একটি চুক্তিতে সম্মত হওয়া। তবে তেহরান এমন কোনো চুক্তিতে রাজি হবে কিনা সে বিষয়ে সংশয় জানান তিনি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান আমাদের সঙ্গে কথা বলছে, আমরা দেখব কিছু করা যায় কিনা, না হলে কি হয় সেটাও দেখা যাবে। আমাদের একটি বড় নৌবহর সেদিকে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট প্রসঙ্গে তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে বেশ নাজুক ও সংবেদনশীল। তবে আলোচনা প্রসঙ্গে লারিজানির বক্তব্য ইতিবাচক লক্ষণ। ট্রাম্প বারবার হামলার হুমকি দেয় কয়েক সপ্তাহ ধরেই যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইতোমধ্যেই বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বড় একটি নৌবহর ইরান অভিমুখে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন, যা সামরিক সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। সার্বিক প্রেক্ষাপটে ইরানের নেতারা বলছেন, তারা ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী, তবে তার আগে ট্রাম্পকে হামলার হুমকি বন্ধ করতে হবে। এরই মাঝে ওয়াশিংটন তেহরান উত্তেজনা বন্ধের লক্ষ্যে শনিবার তেহরানে আলী লারিজানির সঙ্গে বৈঠক করেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানি। দুই দেশের মধ্যে সামরিক সংঘাত ঠেকাতে তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিক তৎপরতায় যুক্ত হয়েছে। ন্যাটোর সদস্য তুরস্কের সঙ্গে ইরানের সীমান্ত আছে। তারা ইরানে যে কোনো বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা জানাচ্ছে। পরিস্থিতি আরও অস্থিতিশীল হওয়া এড়াতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এদিকে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি দেখাতে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালীতে 2 দিনের যুদ্ধ মহড়ার আয়োজন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। এ বাস্তবতায় আইআরজিসিকে সতর্ক করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। অন্যদিকে সেন্টকমের সতর্কতার কড়া জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে তিনি বলেন, ইরানের উপকূলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী এখন আমাদের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেওয়ার চেষ্টা করছে যে তারা নিজেদের আঙিনায় কিভাবে অনুশীলন করবে। সেন্টকম এমন একটি জাতীয় বাহিনীর কাছে পেশাদারত্ব দাবি করছে যাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে মার্কিন সরকার। যদিও সেই একই সংগঠন যে সামরিক মহড়া চালানোর অধিকার রাখে তাও আবার স্বীকার করছে তারা। হিজাল জুবাইর, বাংলাভিশন। চীনের পণ্যে যুক্তরাষ্ট্রের বাজার সয়লাব হওয়া ঠেকাতে ক্ষেত্র বিশেষে 100% পর্যন্ত শুল্ক আরোপ হয়েছিল গত বছর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই কৌশলী বাণিজ্য যুদ্ধ কি ঠেকাতে পেরেছে চীনা পণ্যের আগ্রাসন? আশ্চর্যের বিষয় হচ্ছে, ট্রাম্পের শুল্কের পাহাড় ডিঙিয়ে প্রায় বিনা বাধায় যুক্তরাষ্ট্রে ঠিকই ঢুকছে চীনের পণ্য। এত কড়াকড়ির পরও কিভাবে যুক্তরাষ্ট্রের বাজারে আধিপত্য ধরে রেখেছে চীনের পণ্য? শুল্কের পাহাড় এড়িয়ে কিভাবে বাণিজ্যিক স্বার্থ হাসিল করছে চীনা কোম্পানিগুলো? বিস্তারিত মীর ফজলের আপডেট ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই চীনা পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুল্কের প্রাচীর তৈরি করে ট্রাম্প হয়তো ভেবেছিলেন তিনি চীনকে আটকে দিয়েছেন, কিন্তু বাস্তবতা একদমই আলাদা। শুল্কের পাহাড় ডিঙিয়ে বিশেষ কিছু কৌশলে বিনা বাধায় যুক্তরাষ্ট্রে ঢুকছে বিলিয়ন ডলারের চীনা পণ্য। ঠিক 1 বছর আগে বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপ করা শুল্ক আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়, যেখানে চীন থেকে আসা প্রায় সব ধরনের আমদানির ওপর সরাসরি 60% শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়। বৈদ্যুতিক গাড়ি ও সোলার প্যানেলের মতো কিছু কৌশলগত পণ্যের ক্ষেত্রে যা 100% উন্নীত করা হয়। এর ফলে 2025 সালে যুক্তরাষ্ট্রের মোট আমদানিতে চীনের অংশ 22% থেকে কমে দাঁড়ায় মাত্র 9%। তবে পরিসংখ্যান যাই বলুক, যুক্তরাষ্ট্রের বিশাল বাজারে পণ্য রপ্তানি ঠিকই চালু রেখেছে চীন। 31 জানুয়ারি এ বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে সংবাদভিত্তিক মার্কিন ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট, যেখানে বলা হয় রিরুটিং ও লুপ হোলের মাধ্যমে বিপুল পরিমাণ চীনা পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি অব্যাহত রয়েছে। শুল্ক এড়াতে কান্ট্রি অফ অরিজিন লন্ডারিং করছে চীন। চীনা কোম্পানিগুলো সরাসরি যুক্তরাষ্ট্রকে পণ্য না পাঠিয়ে এমন দেশে পাঠায় যে দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি আছে। এক্ষেত্রে চীন বেছে নিয়েছে মেক্সিকো ও ভিয়েতনামের মতো দেশগুলোকে। চীন তাদের পণ্য প্রথমে মেক্সিকোতে পাঠায়, সেখানে সামান্য রিব্র্যান্ডিং বা প্যাকেজিং বদলে সেগুলো যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেওয়া হয়। এছাড়াও অনেক চীনা কোম্পানি ভিয়েতনামে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়েছে। এসব ফ্যাক্টরিতে কাঁচামাল চীন থেকে আসলেও ভিয়েতনামের পণ্য হিসেবেই প্রস্তুত করা হয়, ফলে শুল্ক অনেক কমে যায়। তবে প্যাকেজিং পরিবর্তন করলেও সেমিকন্ডাক্টরের মতো কিছু পণ্যের 8 সংখ্যার কোড একই থাকে, ফলে এই প্রক্রিয়া কতটুকু বৈধ সেটি নিয়েও প্রশ্ন উঠছে। চীনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হল ডি মিনিমিস লুপহোল। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী কোনো পার্সেলে পণ্যের দাম যদি $800 কম হয়, তবে সেই পণ্যের ওপর কোনো শুল্ক দিতে হয় না। এর মূল উদ্দেশ্য ছিল ছোট ছোট পার্সেলের ওপর ট্যাক্স হিসাব করার, প্রশাসনিক খরচ কমানো এবং ডেলিভারি দ্রুত করা। আর চীনা ই কমার্স জায়ান্টগুলো এই আইনটিকেই তাদের ব্যবসার মডেলে পরিণত করেছে। চীনা কোম্পানিগুলো বড় কন্টেনারের বদলে অসংখ্য ছোট ছোট পার্সেল পণ্য প্যাকেজ করে, এরপর সেগুলো সরাসরি গ্রাহকের ঠিকানায় পাঠায়। বর্তমানে প্রতিদিন যুক্তরাষ্ট্রে প্রায় 40 লাখ এমন ছোট পার্সেল ঢোকে, যার অধিকাংশই চীন থেকে আসে। তবে নতুন নীতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন এই সুবিধা চীনের জন্য আরও কঠোর করার ঘোষণা দিয়েছে। ফলে অনেক চীনা কোম্পানি এখন মেক্সিকো বা ভিয়েতনামে বড় বড় গুদাম তৈরি করছে, যাতে সেখান থেকে পণ্য পাঠিয়ে শুল্ক কমানো যায়। বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক নীতির মূল লক্ষ্য চীনের উপর নির্ভরতা কমানো। তবে ট্রাম্পের কঠোর পদক্ষেপ সত্ত্বেও চীনা পণ্য যুক্তরাষ্ট্রে পৌঁছানো থেমে নেই, যা প্রমাণ করছে বৈধ হোক বা অবৈধ, যুক্তরাষ্ট্র এখনও ব্যাপকভাবে চীনা পণ্যের উপর নির্ভরশীল। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। পাকিস্তানের বেলুচিস্তানে সিরিজ হামলা পরবর্তী দমন অভিযানে অন্তত 145 জন সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে যৌথ বাহিনী। এমন অবস্থায় সন্ত্রাস দমনে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সফররাজ বুগতি। সন্ত্রাসবাদের পেছনে ভারতের ইন্ধন রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, নয়াদিল্লি শুধু সন্ত্রাসীদের অর্থই দিচ্ছে না, পরিকল্পনা আর কৌশল নির্ধারণেও সহায়তা করছে। এদিকে রবিবার কোয়েটায় সংবাদ সম্মেলনে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী বুগতি বলেছেন, বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ছাড়াও পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। এতে 40 ঘন্টায় অন্তত 145 জন সন্ত্রাসীকে হত্যা করার দাবি করেছেন তিনি। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া অ্যাফেয়ার্স উইং জানিয়েছে, শুক্রবার ভারত সমর্থিত সশস্ত্র বাহিনী ফিতনা আল হিন্দুস্তান বেলুচিস্তানের 12টি স্থানে হামলা চালালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 33 জনে। গোয়াদার ওয়াখরান অঞ্চলে সন্ত্রাসী হামলায় হতাহতের বেশিরভাগই শ্রমিক সহ নারী, শিশু ও বৃদ্ধ মানুষ। ছবি আঁকা আর কবিতা লেখার গণ্ডি পেরিয়ে ঘরের নকশা করল মানুষের মতো দেখতে এআই রোবট। প্রযুক্তির মোড় ঘোরানো ঐতিহাসিক এই অর্জন উন্মোচিত হয়েছে ডেনমার্কের উজ্জেন সেন্টারে। এআই রোবটের এমন আধুনিকায়নে চাঁদ ও মঙ্গলে মানব বসতি তৈরির স্বপ্ন দেখতে শুরু করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। এআই দ্বার বিশেষজ্ঞ কি, স্পেস পড প্রকল্প নিয়ে এত আশাবাদের কারণ কি? বিস্তারিত মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ছবি আঁকা, কবিতা লেখা এসব পেরিয়ে এবার পৃথিবী ও মঙ্গল গ্রহে মানুষের বসবাসের জন্য ঘরের নকশা করল রোবট। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ মানব সদৃশ এআই দা নামের একটি রোবট ভবনের নকশা তৈরি করে নতুন ইতিহাস গড়েছে।
ডেনমার্কের উজ্জ্বল সেন্টারে উন্মোচিত এই নকশা শুধু পৃথিবীর জন্যই নয়, ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষের বসবাসের জন্য যে ঘর বা আবাসন দরকার হবে সেই ঘরের নকশাও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ রোবট তৈরি করেছে, যা ভবিষ্যতে চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষের ঘাঁটি হিসেবেও ব্যবহারযোগ্য হতে পারে। স্পেস পড নামের এই প্রকল্পটি মূলত একটি মডিউলার ডিজাইনিং কনসেপ্ট, যেখানে প্রয়োজন অনুযায়ী আবাসন গড়ে তোলা সম্ভব। রোবটের হাতে তৈরি এই নকশা যেন ভবিষ্যতের স্থাপত্যের এক ঝলক দেখাচ্ছে, যেখানে ইট পাথরের সঙ্গে সমান গুরুত্ব পাবে অ্যালগরিদম আর ডেটা। এসব তথ্য উঠে আসে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। এআইদা আগে থেকেই পরিচিত ছিল চিত্রকর্ম ও শিল্পকলা দিয়ে, তবে এবার সেই ক্যানভাস ছেড়ে বাস্তব বসবাসের কাঠামোর দিকে এগিয়েছে। আয়োজকদের মতে এটি শুধু একটি ভবনের নকশাই নয়, মানুষের সৃজনশীলতার সীমানা নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে। ডেনমার্কের উজ্জ্বল সেন্টারে শুরু হয়েছে আই এম নট এ রোবট শীর্ষক প্রদর্শনী, যা চলবে অক্টোবর পর্যন্ত। প্রদর্শনীতে দেখা যাচ্ছে যন্ত্রের সৃজনশীলতার ক্ষমতা এবং সেই ক্ষমতা কিভাবে মানুষের চিন্তাকে চ্যালেঞ্জ করছে। আয়োজকরা বলছেন, এমন এক সময় এই প্রদর্শনী হচ্ছে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর শুধু নির্দেশ মানে না, নিজেই চিন্তা করতে শিখছে। ক্যামেরাযুক্ত চোখ, বিশেষভাবে তৈরি এআই অ্যালগরিদম এবং রোবোটিক হাত, এই তিন শক্তিতে ভর করে এআইদা সরাসরি ছবি আঁকে, নকশা করে। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভবিষ্যতে শহর কি মানুষের কল্পনায় গড়া হবে, নাকি রোবটের অ্যালগরিদমেই লেখা হবে মানুষের বসবাসের গল্প? মোর্শেদ আলম, বাংলা ভিশন। যে বয়সে খেলনা আর কার্টুনে সময় কাটানোর কথা, সে বয়সে স্নুকার বোর্ডে চমক দেখাচ্ছে 2 বছরের জুড ওনাস। চমকের গণ্ডি ছাড়িয়ে বিশ্ব রেকর্ডও গড়েছে খুদে এই খেলোয়াড়। স্নুকার ও পুল খেলায় জোড়া বিশ্ব রেকর্ড এখন তার দখলে। কিভাবে এমন বিস্ময়কর কীর্তি করল জুড? মোর্শেদ আলমের আরও একটি ডেস্ক রিপোর্ট। যে বয়সে বেশিরভাগ শিশু খেলনা গাড়ি ঠেলে কিংবা কার্টুনে ডুবে থাকে, সেই বয়সেই স্নুকার টেবিলে ইতিহাস গড়ল এক খুদে। ইংল্যান্ডের ম্যানচেস্টারের মাত্র 2 বছর বয়সী শিশু জুড ওন্স গড়ে ফেলেছেন স্নুকার খেলায় জোড়া গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। হাতে ফিডার বা চকলেট নয়, তার সঙ্গে স্নুকারের কিউ, আর তাতেই তাক লাগানো কীর্তি। গেল 28 জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে স্নুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মাত্র 2টি ট্রিক শট সম্পূর্ণ করার কৃতিত্ব এখন জুডের দখলে। বয়সের সীমা যেন জুডের কাছে কোনো বাধাই নয়। স্নুকার ও পুল খেলার জটিল কৌশল সে অনায়াসেই রপ্ত করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, জুডের স্নুকার যাত্রার শুরুটা হয়েছিল একেবারেই ঘরোয়া পরিবেশে। বাবা লুক ওন্স ছেলের জন্য একটি ছোট পুল টেবিল কিনে আনে। কিউ হাতে নিয়ে জুড যেভাবে নিখুঁতভাবে শট খেলতে শুরু করে, তাতে অবাক হন তার বাবা। ছেলের খেলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। উচ্চতায় টেবিল পর্যন্ত না পৌঁছাতে পারায় শুরুতে বার স্টুলে দাঁড়িয়ে শট নিত জুড। পরে রান্নাঘরের একটি বিশেষ টুল ব্যবহার করে তার জন্য স্থায়ী ব্যবস্থা করা হয়। সেখান থেকেই এখন একের পর এক নিখুঁত শটে দর্শকদের মুগ্ধ করেছে এই খুদে প্রতিভা। প্রথম বিশ্ব রেকর্ডটি জুড গড়ে তোলে 2025 সালের 31 অক্টোবর। সেদিন স্নুকারের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে একই শটে 2 বল পকেটস্থ করার কৃতিত্ব অর্জন করে সে। এর ঠিক 41 দিন পর 12 অক্টোবর পুল টেবিলে ব্যাংক শট সফলভাবে সম্পূর্ণ করে নিজের নামের পাশে যুক্ত করে দ্বিতীয় গিনেস রেকর্ড। 10 বছর বয়স থেকে স্নুকার খেলা বাবা লুক ওন্স অকপটে স্বীকার করেন, ছেলের সহজাত প্রতিভা তার নিজের চেয়েও অনেকটাই বেশি। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।